গাঁয়ের বৃদ্ধ হারান তাঁতি আজ দীর্ঘ 40 বছর হলো তাঁত বুনেই সংসার চালায়। সে আজকাল চোখেও ভালো দেখে না। কিছুদিন হলো গ্রামের মোড়লের ছেলেও হাটে শাড়ি বিক্রি করা শুরু করেছে। ও হারান কাকা, বুড়ো বয়সে যে কাপড় বেচতে আসো, বিক্রি বাট্টা হয়? তোমার মতো আমার যদি এমন কর্মঠ ছেলে থাকতো, তাই যতদিন পারি। দেখি দেখি তোমার কাছে কি রকম শাড়ি আছে। আমায় ভালো দেখে কটা দূরে শাড়ি দেখাও দেখি। এই তো দেখুন না, দেখুন আজ আজ অনেক শাড়ি এনেছি। কত দাম এই শাড়িটার? আগে আগে মাত্র 200। ও আগো, কি সস্তা! এই আমায় একটা দাও তো। আমায় এইটা দাও। আরে সবাই তো দেখছি ওই হারান কাকার কাছেই যাচ্ছে। এই যে ভাই, গত হাটে তোমার থেকে শাড়ি কিনেছিলাম, বলি শাড়ি ছিঁড়ে দেখেছো? বলি টাকাটাই জলে গেল গো। ও তাই নাকি? মাত্র তো 400 টাকা। ওইদিকে হারান কাকা মাত্র 200 টাকায় শাড়ি বেচে। ওর শাড়ি না রং চাটে না ছিঁড়ে যায়। আরে দূর 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 দূর, তোমার থেকে আর শাড়ি কিনবই না। আমার দোকানে তো কেউ আসেই না। সবাই বলে আমাদের কারখানা সুতো নাকি খুব পাতলা। বাজে সুতো না দিলেই কারখানার এত কর্মচারী পুষবো কি করে? সুতো যত কম দামি হবে তত আমাদের লাভ বাড়বে, বুঝলি? এটা অবশ্য তুমি মন্দ বলনি বাবা। তবে এইভাবে চলতে দেওয়া যাবে না। আমি মোড়ল হয়ে আঙুল কামড়াবো আর ওই বাটা হারান বড় লোক হবে। শোন না, একটা ফন্দি না মাথায় এসেছে, শোন তবে। কেমন ফন্দিটা? এবারে ওই হারান না একেবারে হাড়ে হাড়ে টের পাবি। সুতোগুলো শুকনো হয়ে গেলেই তাঁত কলে নিয়ে যেতে হবে। মোড়ল আর মোড়লের ছেলে মিলে চুপি সারে হারানের সুতো চুরি করে তার বদলে তাদের কারখানার সুতো রেখে দিয়ে এলো। এই যে হারান কাকা, তোমার শাড়ি কিন্তু আজকাল খুব খারাপ হচ্ছে। দুদিন যেতে না যেতেই কেমন ফেসে গেল। হ্যাঁ গো, আমার শাড়িখানারও এক অবস্থা, সব রং উঠে গেছে। না না, আর তোমার থেকে শাড়ি নেওয়া যাবে না। আরে আসুন আসুন, আমার শাড়ি দামে কম মানে বেশি। আসুন, মাত্র 150 টাকা। সেদিন হারানের একটাও শাড়ি বিক্রি হলো না। কি গো, ঘরে যে চাল ডাল কিছুই নেই, হাতে নতুন সুতো কেনার টাকাও নেই। এই বিপদে আমাদের একমাত্র মা লক্ষ্মী বাঁচাতে পারে গো। জয় মা, মা গো, আমাদের এই বিপদ থেকে বাঁচাও মা। এই বৃষ্টির দিনে আবার কে এলো? আমার খাওয়া পড়ার মতো আর কিছুই নেই বাবা, যদি একটু ভিক্ষে দিতিস। আমার এই পুরনো শাড়িটাই তুমি নাও, আর সামান্য ওই চিড়ে মুরকি এই নাও। কিরে হারান, ওঠ, তাঁত কলে যা, তোর জন্য অনেক অনেক সুতো রেখে এসেছি। এই সুতোয় বোনা গামছা কেউ কপালে 3 বার ঠেকালে তার সব অসুখ সেরে যাবে। এই আমি
স্বপ্নে কি দেখলাম? সকাল হতেই হারান তাঁতি তাঁত কলে গিয়ে দেখলো সত্যি অনেক সুতো রাখা। আর তারপর গামছা নেবে গো, গামছা। এই গামছা মন্ত্রপুত। এই গামছা কপালে 3 বার ঠেকালেই সব রোগ নিমেষে হাওয়া। গামছা নেবে গো, গামছা। এই যে ভাই, শুনছো? বলুন বাবু, বলুন। আমার নাতিটার গত 3 দিন হলো জ্বর, কিছুতেই তো কিছু হলো না। দাও না দেখি, তোমার এই গামছা না হয় একবার কিনেই দেখি। হারানের গামছা কিনে জমিদার মশাই নাতির কপালে ঠেকাতেই নাতির জ্বর চলে গিয়ে উঠে বসলো। এরপর লোকের মুখে মুখে সেই খবর ছড়িয়ে পড়ল গ্রামে। পরদিনই মোড়লের ছেলে হারানের গামছা কিনে আনলো, আর সেটা মোড়ল নিজের কপালে ঠেকাতেই আমি বেশ হাঁটতে পারছি। হ্যাঁ, তার মানে গামছা কাজ করছে। আমাদের এই আশ্চর্য সুতো যে করেই হোক ওই হারানের হাত থেকে হাতাতে হবে। কদিন ভালো করে ভাত খেতে পারবো। সবই মা লক্ষ্মীর দয়া গো। জয় মা, জয় মা। খাওয়াচ্ছি। বাবার বুদ্ধিমতো আমি আজই এমন ব্যবস্থা করব না, তখন মা লক্ষ্মীর আশীর্বাদ না অভিশাপ দেখা যাবে। সেদিন রাতেই মোড়লের ছেলে হারানের তাঁত কলে গিয়ে তালা ভেঙে সব সুতো চুরি করে আনল। এখন সব সুতো আমাদের কারখানা থেকে এই আশ্চর্য সুতোর গামছা তৈরি হবে। হ্যাঁ, ও, তোমার বুদ্ধির তুলনা নেই বাবা। ওরে আর দেরি করে লাভ নেই। চ চ চ, এইবার আমরা গামছা বোনা শুরু করি। চ, বাপ বেটাতে মিলে এত এত গামছা বুনবো আর বেচবো। শুধু টাকাই টাকা। আর ওই হারান না খেয়ে মরবে। সকাল হতে না হতেই কারখানার যন্ত্র চলতে থাকলো। ওরা গামছা বুনতে শুরু করলো। কিন্তু হঠাৎ এক সময় কি বাবা, বাবা বাবা, কি এই তাঁত মেশিন থামাতে পারছি না কেন বাবা? এত গামছা বের হচ্ছে কি করে? আরে আরে আরে, বাবা বাঁচাও, বাঁচাও। গামছা তলায় চাপা পড়ে যাচ্ছি, চাপা পড়ে যাচ্ছি। দেখতে দেখতে হাজার গামছার নিচে দুজনে চাপা পড়ে যেতে থাকলো। মা লক্ষ্মীর অভিশাপে লোভীরা শাস্তি পেল। ওদিকে হারানের তাঁতকলে আবার সুতো ভর্তি হয়ে গেল। মা লক্ষ্মীর কৃপায় এরপর হারান আর তার বউয়ের জীবন আবার সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠল।